শিক্ষায় রাশিবিজ্ঞান ঠিক কেন এতটা জরুরি? ধরুন ছাত্রছাত্রীদের পরীক্ষার একগাধা নম্বর। এই সংখ্যাগুলো থেকে আমরা আসলে কি বুঝতে পারি? আজকের এই আলোচনায় আমরা সেই সব টুলস নিয়ে কথা বলবো যা এই সাধারণ সংখ্যাগুলোকে দারুণ সব তথ্যে বদলে দেয়। বিশেষ করে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ছাত্রছাত্রীদের জন্য এটা খুবই কাজের। চলুন বিষয়টার একটু গভীরে যাওয়া যাক। একবার ভেবে দেখুন তো, একজন শিক্ষকের হাতে পরীক্ষার পর একগাদা নম্বর রয়েছে। এই সংখ্যাগুলোর পেছনে আসল গল্পটা কি? তিনি সেটা কিভাবে খুঁজে বের করবেন? আর ঠিক এখানেই রাশিবিজ্ঞানের জাদু। এটা একটা দারুণ শক্তিশালী টুলকিটের মতো কাজ করে, যা ওই কাঁচা সংখ্যাগুলোকে অর্থপূর্ণ তথ্যে বদলে দিতে পারে। রাশিবিজ্ঞানকে খুব সহজে বোঝার জন্য আমরা ধাপে ধাপে এই 5টা মূল বিষয় নিয়ে কথা বলবো। তাহলে চলুন প্রথমেই দেখে নেওয়া যাক কেন এই টুলসগুলো একজন শিক্ষক আর ছাত্রছাত্রী দুজনের জন্যই এত গুরুত্বপূর্ণ। মানে একটা ক্লাসের পারফরমেন্স বোঝা হোক বা দুটো নতুন পড়ানোর পদ্ধতির মধ্যে কোনটা বেশি কার্যকর তা যাচাই করা হোক, অথবা স্কুলের জন্য কোনো বড় সিদ্ধান্ত নেওয়া হোক, এই সব কিছুর জন্যেই রাশিবিজ্ঞান আমাদের একটা ঠোস প্রমাণ দেয়। আচ্ছা, এবার আমরা আমাদের প্রথম টুল সেটটা নিয়ে কথা বলবো। মানে কিভাবে আমরা এক গাদা নম্বরের মধ্যে থেকে একটা সাধারণ বা টিপিক্যাল মান খুঁজে বের করতে পারি। এর মধ্যে সবচেয়ে পরিচিত 3টে হল গড় বা মিন, মধ্যমা বা মিডিয়ান, আর সংখ্যাগুরু মান বা মোড। চলুন তাহলে একদম গোড়া থেকে শুরু করা যাক, মানে অ্যারিথমেটিক মিন বা আমাদের খুব পরিচিত যৌগিক গড় দিয়ে। ধরুন এই 5 জন ছাত্রছাত্রী একটা পরীক্ষা দিয়েছে, আর এগুলো হলো তাদের পাওয়া নম্বর। এখন এদের গড় বের করতে হলে কি করতে হবে? একদম সোজা, প্রথমে সবকটা নম্বরকে যোগ করে ফেলতে হবে। তো ফর্মুলাটা খুব সহজ। সব নম্বরগুলোকে, মানে 14, 15, 11, 10 আর 12 একসাথে যোগ করে যতজন ছাত্রছাত্রী আছে সেই সংখ্যাটা, অর্থাৎ 5 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে দেখুন আমরা একটা মাত্র সংখ্যা পেলাম, 12.4। আর এই একটা সংখ্যাই কিন্তু পুরো দলটার পারফরমেন্সের একটা ছবি আমাদের সামনে তুলে ধরছে। কিন্তু গড়ই সবকিছু নয়, আরও দুটো দারুণ জিনিস আছে। একটা হলো মিডিয়ান, আরেকটা মোড। মিডিয়ান হলো নম্বরগুলোকে পরপর সাজালে ঠিক মাঝখানের নম্বরটা, আর মোড হলো যে নম্বরটা সবচেয়ে বেশিবার এসেছে। সবচেয়ে মজার ব্যাপার হলো কোনো একটা খুব বড় বা খুব ছোট সংখ্যা কিন্তু গড়ের ওপর প্রভাব ফেলে, কিন্তু মিডিয়ানের ওপর তেমন প্রভাব ফেলতে পারে না। কিন্তু শুধু গড় জানলেই কি সবটা বোঝা যায়? ভাবুন তো, দুটো ক্লাসের গড় নম্বর একই হতে পারে, কিন্তু তার মানে কি দুটো ক্লাসের ছাত্রছাত্রীদের পারফরমেন্সও একই রকম? একদমই না। স্কোরগুলো কতটা ছড়ানো ছেটানো সেটাও তো জানা দরকার, তাই না? এই কাজটাই করে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সোজা কথায় এটা আমাদের বলে দেয় যে নম্বরগুলো গড়ে তাদের গড় থেকে কতটা কাছাকাছি বা দূরে আছে। এই ছবিটা দেখলেই ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, একটা স্বাভাবিক পরিস্থিতিতে বেশিরভাগ ছাত্রছাত্রীর নম্বরই কিন্তু মাঝখানের দিকে, মানে গড়ের কাছাকাছি থাকে, যেমনটা এখানে দেখা যাচ্ছে। প্রায় 68% ছাত্রছাত্রীর নম্বরই গড়ের এক স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যেই ঘোরাফেরা করে। আচ্ছা, এতক্ষণ তো আমরা একটা বিষয়ের নম্বর নিয়েই কথা বললাম, কিন্তু যদি দুটো বিষয়ের মধ্যে সম্পর্ক খুঁজতে চাই, যেমন যে অঙ্কে ভালো সে কি রাশিবিজ্ঞানেও ভালো হবে, বা উল্টোটা? এই সম্পর্ক খোঁজার হাতিয়ারটাই হলো কোরিলেশন। এটা আমাদের বলে দেয় যে দুটো ভিন্ন ডেটাসেটের মধ্যে আদৌ কোনো যোগসূত্র বা প্যাটার্ন আছে কি না। চলুন একটা সত্যিকারের উদাহরণ দেখা যাক। এখানে আমরা স্পিয়ারম্যানের র্যাঙ্ক কোরিলেশন ব্যবহার করে দেখব যে 5 জন ছাত্রছাত্রীর গণিত আর রাশিবিজ্ঞানের র্যাঙ্কের মধ্যে কোনো সম্পর্ক আছে কি না। সূত্রটা দেখে হয়তো একটু কঠিন মনে হতে পারে, কিন্তু আসলে ব্যাপারটা খুবই সোজা। এটা শুধু প্রত্যেক ছাত্রছাত্রীর দুটো বিষয়ের র্যাঙ্কের যে পার্থক্য সেটাকেই একটা হিসেবের মধ্যে ফেলে, আর কিচ্ছু না। তো আগের টেবিল থেকে পাওয়া তথ্যগুলো নিয়ে সব হিসেব করার পর আমরা যে সংখ্যাটা পেলাম সেটা হলো -0.1। এখন প্রশ্ন হলো এই -01 সংখ্যাটার মানে কি?
এর মানে হলো এই দুটি বিষয়ের র্যাঙ্কের মধ্যে প্রায় কোনো সম্পর্কই নেই। মানে কেউ গণিতে ভালো র্যাঙ্ক করলে সে রাশিবিজ্ঞানেও ভালো করবে বা উল্টোটা হবে, এমনটা ভাবার কোনো কারণই নেই। তো আমরা অনেকগুলো টুলস নিয়ে কথা বললাম। এবার চলুন দেখি একজন শিক্ষক ক্লাসরুমে এগুলোকে একসাথে কিভাবে কাজে লাগাতে পারেন। পুরো প্রক্রিয়াটা একবার ভেবে দেখুন। একজন শিক্ষক প্রথমে কি করেন? তিনি নম্বরগুলো সংগ্রহ করেন, তারপর গড় বের করে বোঝার চেষ্টা করেন যে ক্লাসের সাধারণ পারফরমেন্স কেমন। এরপর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে দেখেন যে ছাত্রছাত্রীদের মধ্যে পারফরমেন্সের পার্থক্য কতটা। আর সবশেষে এই সব তথ্যের উপর ভিত্তি করে তিনি সিদ্ধান্ত নেন যে কোন ছাত্রছাত্রীকে কিভাবে সাহায্য করা দরকার। দেখলেন তো কিভাবে সাধারণ সংখ্যাগুলোই কার্যকরী পদক্ষেপে বদলে গেল। তো এই আলোচনা থেকে আমরা মূল বিষয়গুলো তো বুঝলামই, কিন্তু রাশিবিজ্ঞানের আসল মজাটা হলো প্রশ্ন করার মধ্যে। একবার ভাবুন তো, স্কুলের সমস্ত ডেটা যদি এইভাবে বিশ্লেষণ করা হয়, তাহলে পড়াশোনা আর ছাত্রছাত্রীদের শেখার বিষয়ে কত অজানা দিক আমাদের সামনে চলে আসতে পারে। আমরা তো রোজই তথ্যের এক সাগরে হাবুডুবু খাই, তাই না? কিন্তু এই যে এত ডেটা, এই যে এত সংখ্যা, এর ভেতর থেকে ঠিকঠাক সিদ্ধান্তটা নেব কিভাবে? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যানের কিছু দারুণ কৌশলের মধ্যে। চলুন আজ সেই কৌশলগুলোই জেনে নেওয়া যাক, যা ডেটার এই জটকে একেবারে পরিষ্কার করে দেয়। আচ্ছা, দেখুন, আমাদের হাতে যখন ডেটা আসে তখন তা সাধারণত এমনই দেখতে লাগে, এক গাধা এলোমেলো ছড়ানো ছিটানো সংখ্যা। প্রথম নজরে এর ভেতর থেকে কোনো মানে খুঁজে বের করা প্রায় অসম্ভব। এটা শুধুই একটা বিশৃঙ্খলা। তো প্রশ্নটা হলো, এই বিশৃঙ্খলাকে আমরা কিভাবে একটা পরিষ্কার ছবিতে বদলে দিতে পারি? এই সংখ্যাগুলোর ভেতর থেকে আসল গল্পটা বের করে আনব কিভাবে? চলুন এই জার্নিটা শুরু করা যাক। আমাদের প্রথম কাজটাই হল এই কাঁচা তথ্য বা রো ডেটাকে পোষ মানানো। অনেকটা ধরুন এলোমেলো মাটির তালকে একটা সুন্দর আকার দেওয়ার মতো। বিশৃঙ্খলা থেকে শৃঙ্খলায় আসার প্রথম ধাপই হল এর ওপর একটা কাঠামো তৈরি করা। আর এই শৃঙ্খলা আনার জন্য আমাদের হাতে থাকা সবচেয়ে জরুরি টুলটার নাম হল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, সহজ বাংলায় গণসংখ্যা নিবেশন। ব্যাপারটা খুবই সোজা। এটা এমন একটা টেবিল যা আমাদের বলে দেয় কোন সংখ্যাটা কতবার এসেছে। ধরুন একটা ক্লাসে কোন গ্রেড কতজন ছাত্র পেয়েছে তারই একটা গোছানো হিসাব। বর্ণনামূলক পরিসংখ্যানের একেবারে ভিত্তি হলো এই জিনিসটা। তাহলে এই জনসংখ্যার শক্তিটাকে আমরা কাজে লাগাবো কিভাবে? আমরা ডেটার জন্য একটা টেবিল বানাবো, যাকে বলে ফ্রিকোয়েন্সি টেবিল। চলুন দেখি এটা কিভাবে করা হয়। এই টেবিল বানানোর দুটো প্রধান রাস্তা আছে। একটা হলো আনগ্রুপড বা অশ্রেণীবদ্ধ। যখন ডেটা সেটটা ছোট থাকে তখন আমরা প্রত্যেকটা আলাদা আলাদা সংখ্যা কতবার এসছে সেটা গুণে গুণে লিখে ফেলি। কিন্তু যখন ডেটা অনেক বেশি তখন আমরা ব্যবহার করি গ্রুপড বা শ্রেণীবদ্ধ পদ্ধতি। এখানে আমরা ডেটাকে কয়েকটা গ্রুপ বা শ্রেণীতে ভাগ করে ফেলি। এতে বড় ডেটা সেটকে বোঝা অনেক সহজ হয়ে যায়। তবে এখানে একটা ব্যাপার আছে, একটা ট্রেড অফ বলতে পারেন। ডেটাকে যখন আমরা গ্রুপ করি তখন প্রত্যেকটা সংখ্যার আলাদা পরিচয় হারিয়ে ফেলি, কিন্তু তার বদলে কি পাই একটা পরিষ্কার, সহজে বোঝা যায় এমন একটা সারাংশ। মানে এখানে আমরা নিখুঁত ডিটেইলসের বদলে একটা গোছানো ছবিকে বেছে নিই। তো এই গ্রুপড ফ্রিকোয়েন্সি টেবিলটা বানানোর প্রসেসটা কিন্তু বেশ সোজা। প্রথমে আমরা ডেটার বিস্তার বা রেঞ্জ বের করি, মানে সবচেয়ে বড় আর সবচেয়ে ছোট সংখ্যার পার্থক্য। এরপর ঠিক করি ডেটাকে মোট কয়টা শ্রেণীতে ভাগ করা হবে। তারপর সেই অনুযায়ী প্রত্যেকটা শ্রেণীর সাইজ ঠিক করা হয়। আর সবশেষে প্রত্যেকটা ডেটা পয়েন্টকে তার নিজের শ্রেণীতে বসিয়ে ট্যালি করা হয়। এই দেখুন, এটা একটা গ্রুপড ফ্রিকোয়েন্সি টেবলের উদাহরণ। এখানে শ্রেণী আর তার গণসংখ্যা দেওয়া আছে, কিন্তু এখানে সবচেয়ে জরুরি কলম কোনটা বলুন তো? ওটা হলো ক্লাস মিড পয়েন্ট এক্স। এটা প্রত্যেকটা শ্রেণীর ঠিক মাঝখানের মান। যেহেতু আসল ডেটা পয়েন্টগুলো এখন আর আমাদের কাছে নেই, তাই এই মিড পয়েন্টই এখন ওই পুরো শ্রেণীর প্রতিনিধিত্ব করবে। আমাদের পরের সব হিসাব নিকাশের ভিত্তি হবে এই মিড পয়েন্ট। ডেটাকে তো টেবিলে সাজিয়ে ফেললাম, কিন্তু কথায় আছে না, একটা ছবি হাজারটা কথার সমান। আমাদের পরের কাজটাও ঠিক তাই, সংখ্যাগুলোকে এবার ছবিতে ফুটিয়ে তোলা।
আর ডেটাকে ছবিতে দেখানোর জন্য সবচেয়ে জনপ্রিয় আর পাওয়ারফুল টুল হলো হিস্টোগ্রাম। এটা আসলে পাশাপাশি লাগানো কতগুলো বার বা স্তম্ভ, যা দিয়ে ডেটার গল্প বলা হয়। প্রত্যেকটা স্তম্ভ একটা শ্রেণীকে দেখায় আর তার উচ্চতা বলে দেয় ওই শ্রেণীতে কতগুলো ডেটা আছে। এক ঝলকে পুরো ডেটার প্যাটার্নটা চোখে ভেসে ওঠে। এখন একটা খুব খুব জরুরি বিষয়, অনেকেই হিস্টোগ্রাম আর বার গ্রাফকে গুলিয়ে ফেলে, কিন্তু এদের মধ্যে আকাশ পাতাল তফাত আছে। মনে রাখবেন, হিস্টোগ্রাম ব্যবহার হয় কন্টিনিউয়াস বা অবিচ্ছিন্ন ডেটার জন্য, তাই এর বারগুলো গায়ে গায়ে লেগে থাকে। আর বার গ্রাফ ব্যবহার হয় ক্যাটেগরিক্যাল ডেটার জন্য, তাই এর বারগুলোর মধ্যে ফাঁক থাকে। এই পার্থক্যটা বোঝা কিন্তু দারুণ জরুরি। আচ্ছা, এবার ভাবুন তো, হিস্টোগ্রামের প্রত্যেকটা স্তম্ভের মাথায় ঠিক মাঝখানে যদি একটা করে ডট বসাই আর সেই ডটগুলো একটা লাইন দিয়ে জুড়ে দিই, তাহলে কি হবে? যেটা তৈরি হবে সেটাই হলো ফ্রিকোয়েন্সি পলিগন। এর আসল সুবিধা হলো তুলনা করার সময় দুটো আলাদা ডিস্ট্রিবিউশনের শেপ বা আকৃতি কেমন, সেটা একই গ্রাফে দুটো পলিগন পাশাপাশি আঁকলে খুব সহজে বোঝা যায়। আর একটা দারুণ কাজের গ্রাফ হলো অজিভ। এটা হলো ক্রমযোজিত গণসংখ্যার গ্রাফ। সোজা কথায় এটা একটা রানিং টোটালের গ্রাফ, মানে একটা নির্দিষ্ট মান পর্যন্ত মোট কতগুলো ডেটা জমা হয়েছে সেটা দেখায়। এর আসল ম্যাজিকটা হলো এটা দিয়ে খুব সহজে ডেটার মধ্যমা, মানে মিডিয়ান বা অন্য কোনো পার্সেন্টাইল চোখের আন্দাজে বের করে ফেলা যায়। তো ডেটাকে সাজানো হলো, ছবিও আঁকা হলো। এবার ফাইনাল স্টেপ, পুরো ডেটা সেটটাকে মাত্র কয়েকটা সংখ্যা দিয়ে প্রকাশ করা, মানে এর নির্যাসটা বের করে আনা। পরিসংখ্যানবিদ গ্রেগরি গুন্ডারসনের একটা দারুণ কথা আছে। তিনি বলেছেন, মোমেন্টস ডিস্ট্রিবিউশনের 3টি প্যারামিটার পরিমাপ করে: অবস্থান, আকৃতি এবং বিস্তার। এই মোমেন্টসগুলোই হল সেই জাদুকরী সংখ্যা যা আমাদের ডেটার আসল চরিত্রটা বলে দেয়। প্রথম মোমেন্ট আর সবচেয়ে পরিচিত হল গড় বা মিন। এটা ডিস্ট্রিবিউশনের অবস্থান বা লোকেশন বলে। এটাকে ডেটা সেটের ভরকেন্দ্র বা সেন্টার অফ গ্র্যাভিটির মতো ভাবতে পারেন। আর গ্রুপ ডেটার ক্ষেত্রে আমরা ক্লাস মিড পয়েন্ট ব্যবহার করে এই গড়ের একটা আন্দাজ বের করি। গ্রুপ ডেটার গড় বের করার নিয়মটা কিন্তু খুবই লজিক্যাল। আমরা প্রত্যেকটা ক্লাস মিড পয়েন্টকে এক্স, তার গণসংখ্যা এফ দিয়ে গুণ করি। তারপরে সব গুণফলের যোগফলকে মোট গণসংখ্যা n দিয়ে ভাগ করে দিই। ব্যাস, এভাবেই আমরা পুরো ডেটা সেটের কেন্দ্রবিন্দুর একটা নির্ভরযোগ্য অনুমান পেয়ে যাই। গড় তো আমাদের সেন্টারটা বলে দিল, কিন্তু ডেটাগুলো সে সেন্টারে চারপাশে কতটা ছড়িয়ে ছিটিয়ে আছে, এই প্রশ্নের উত্তর দেয় ভেদাঙ্ক বা ভ্যারিয়েন্স। এটা হলো দ্বিতীয় সেন্ট্রাল মোমেন্ট, এবং এটা ডেটার বিস্তার বা স্কেল মাপে। মানে গড় থেকে ডেটা পয়েন্টগুলো গড়ে কতটা দূরে আছে তারই একটা পরিমাপ। কিন্তু একটা প্রশ্ন আসতে পারে, এটাকে সেন্ট্রাল মোমেন্ট কেন বলছি? কারণ আমরা এই ছড়ানো ছিটানোর হিসাবটা করছি গড় বা সেন্টারকে কেন্দ্র করে। এর একটা বিরাট সুবিধা আছে। এর মানে হলো দুটো ডেটা সেটের গড় আলাদা হলেও তাদের বিস্তারের ধরনটাকে আমরা সরাসরি তুলনা করতে পারি। সবশেষে আসে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা পরিমিত ব্যবধান। ভেদাঙ্কের একটা ছোট্ট সমস্যা আছে, এর এককটা স্কোয়ার্ড হয়ে যায়। এই সমস্যাটা মেটানোর জন্যই আসে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এটার কিছুই না, জাস্ট ভেদাঙ্কের স্কোয়ার রুট। আর এ কারণে এটা বোঝা এবং ব্যাখ্যা করা অনেক বেশি সহজ। তাহলে দেখুন, আমরা কিন্তু একটা লম্বা পথ পেরিয়ে এলাম। শুরু করেছিলাম এক গাদা সংখ্যা দিয়ে, আর এখন আমাদের হাতে আছে পরিষ্কার একটা ছবি, যা দিয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারি। পুরো জার্নিটা যদি এক নজরে দেখি, শুরুটা ছিল কাঁচা ডেটার বিশৃঙ্খলা দিয়ে। সেখান থেকে ফ্রিকোয়েন্সি টেবিল দিয়ে আনলাম শৃঙ্খলা, তারপর গ্রাফ দিয়ে সেই ডেটাকে চোখে দেখার মতো বানালাম, আর সবশেষে গড়, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মতো কিছু সংখ্যা দিয়ে তার মূল কথাটা বের করে আনলাম। মানে বিশৃঙ্খলা থেকে স্বচ্ছতায় পৌঁছানোর পুরো ম্যাপটাই এটা। এই পুরো প্রসেসটা ডেটার ভেতর থেকে তার আসল গল্পটা খুঁজে বের করে। কিন্তু একটা জরুরি প্রশ্ন হলো, এই একই টুলসগুলো ব্যবহার করে কি একটা ভুল বা বিভ্রান্তিকর গল্প তৈরি করা সম্ভব? এটা কিন্তু ভেবে দেখার মতো একটা বিষয়। আমাদের কাছে যখন এক গাধা সংখ্যা বা ডেটা থাকে, তখন সেগুলোকে একটা মাত্র সংখ্যা দিয়ে প্রকাশ করার একটা প্রবণতা কাজ করে, তাই না? এই যে একটা টিপিক্যাল বা প্রতিনিধিত্বমূলক সংখ্যা খুঁজে বের করার চেষ্টা, এখান থেকেই কিন্তু পরিসংখ্যানের দারুণ কিছু ধারণার জন্ম। আমরা তো কথায় কথায় গড় বা অ্যাভারেজ শব্দটা ব্যবহার করি,
কিন্তু একটু ভেবে বলুন তো, এই গড় জিনিসটা আসলে কি? এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে সেন্টারে। কারণ গড় বলারও অনেক রকম উপায় আছে, আর প্রত্যেকটারই নিজস্ব কিছু সুবিধা আর অসুবিধা রয়েছে। পরিসংখ্যানের ভাষায় আমরা যেটাকে গড় বলি তার একটা ভালো নাম হল কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, মানে ডেটাগুলো ঠিক কোন জায়গায় এসে জড়ো হচ্ছে সেটা বের করা। আর এই কাজটা করার জন্য আমাদের হাতে মূলত 3টা টুলস আছে: মিন বা গাণিতিক গড়, মিডিয়ান বা মধ্যক, আর মোড বা প্রচুরক। চলুন এক এক করে এদের সাথে পরিচয় হয়ে নিই। তো প্রথমেই আসি সবচাইতে পরিচিত টুলটার কথায়, অ্যারিথমেটিক মিন বা গাণিতিক গড়। এটাই হলো সেই গড় বা অ্যাভারেজ যা আমরা স্কুল থেকে শুরু করে প্রায় সব জায়গায় ব্যবহার করে অভ্যস্ত। এটা বের করার নিয়মটা একদমই সোজা, মাত্র 2টো ধাপ। প্রথমে ডেটাসেটের সব সংখ্যাকে একসাথে যোগ করতে হবে, আর তারপর ওই যোগফলকে মোট যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যাটা দিয়ে ভাগ করে দিতে হবে। ব্যাস। চলুন একটা উদাহরণ দেখা যাক। ধরুন 5টা পরীক্ষায় পাওয়া নম্বরগুলো হলো 85, 90, 75, 95 আর 80। এখন এই নম্বরগুলোর একটা সাধারণ চিত্র যদি আমরা পেতে চাই, তাহলে মিন হতে পারে একটা ভালো উপায়। তো সংখ্যাগুলো যোগ করলে আমরা পাচ্ছি 425, আর যেহেতু এখানে মোট 5টা নম্বর আছে, তাই 425কে 5 দিয়ে ভাগ করলে ফল আসে 85। তার মানে এই পরীক্ষার নম্বরগুলোর মিন বা গড় হল 85। এই 85 সংখ্যাটা পুরো ডেটা সেটটার একটা কেন্দ্রীয় ধারণা দিচ্ছে। কিন্তু এখানে একটা বড়সড় সমস্যা আছে। আমাদের এই পরিচিত বন্ধু মানে মিন মাঝে মাঝে কিন্তু খুব বাজেভাবে আমাদের বিভ্রান্ত করতে পারে। কিভাবে? চলুন একটা গল্পের মাধ্যমে ব্যাপারটা বোঝা যাক। আচ্ছা, কল্পনা করুন সিয়াটেলের একটা বারে 10 জন মানুষ বসে আছে, আর তাদের প্রত্যেকের বছরের আয় হলো $35,000। তাহলে তাদের গড় আয় কত? সোজা হিসাব, $35,000। এক্ষেত্রে গড়টা কিন্তু একদম নিখুঁত একটা চিত্র তুলে ধরছে। কিন্তু এরপরই গল্পে একটা মোড় আসে। হঠাৎ বারের দরজা খুলে 11 নম্বর একজন ব্যক্তি ভেতরে ঢোকেন, আর তিনি কিন্তু সে ব্যক্তি নন। এই নতুন মানুষটি হলেন বিল গেটস, আর ধরা যাক ওনার বার্ষিক আয় $1 বিলিয়ন। তাহলে এখন বারে মোট 11 জন লোক। এখন এদের গড় আয় কত হবে বলে মনে হয়? নতুন গড় আয় এখন প্রায় $91 মিলিয়ন। ভাবা যায় এই সংখ্যাটা কি বারের সাধারণ কোনো মানুষের আয়ের প্রতিনিধিত্ব করে? মোটেই না। আগের 10 জনের তো 1 পয়সাও আয় বাড়েনি। এই পরিস্থিতিটাকে একটা কথা দিয়ে খুব সুন্দরভাবে বলা যায়, পরিসংখ্যানগতভাবে সঠিক কিন্তু চরম বিভ্রান্তিকর। মানে হিসাবের দিক থেকে কোনো ভুল নেই, কিন্তু যে ধারণাটা পাওয়া যাচ্ছে সেটা পুরোপুরি মিসলিডিং। এখানে বিল গেটসের আয় হল একটা আউটলায়ার। আউটলায়ার মানে হল ডেটা সেটের এমন একটা মান যা বাকিদের থেকে অনেক অনেক দূরে অবস্থান করে। আর মিনের সবচেয়ে বড় দুর্বলতাই হল এটা আউটলায়ারের দ্বারা খুব সহজে প্রভাবিত হয়। তাহলে এই সমস্যার সমাধান কি? আর এখানেই এন্ট্রি নিচ্ছে আমাদের গল্পের আসল হিরো, মিডিয়ান বা মধ্যক। আউটলায়ারের এই সমস্যাটা সমাধান করার জন্য মিডিয়ান একটা অসাধারণ টুল। মিডিয়ানের ধারণাটা কিন্তু খুব সহজ। আপনার কাছে যতগুলো সংখ্যা আছে সেগুলোকে প্রথমে ছোট থেকে বড় বরিশাক্রমে সাজিয়ে নিন। এরপর ঠিক মাঝখানে যে সংখ্যাটা থাকবে সেটাই হলো মিডিয়ান। সোজা কথায় মিডিয়ান ডেটাসেটকে সমান 2 ভাগে ভাগ করে দেয়। মিডিয়ান বের করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হয়। ডেটা সেটে যদি বিজোড় সংখ্যক মান থাকে তাহলে মাঝের সংখ্যাটা খুঁজে পাওয়া খুব সহজ, কিন্তু যদি জোড় সংখ্যক মান থাকে তখন মাঝখানের দুটো সংখ্যার গড় বের করতে হয়। যেমন এখানে 8 আর 12র গড় হল 10। চলুন আবার বিল গেটসের সেই বারে ফেরা যাক। আমরা দেখেছিলাম মিন হয়েছিল বিভ্রান্তিকর $91 মিলিয়ন। কিন্তু মিডিয়ান কত হবে? যদি আমরা আয়ের হিসেবে সবাইকে বরিশাক্রমে সাজাই, তাহলে মাঝখানে মানে 6 নম্বর ব্যক্তির আয় কত? $35,000। দেখুন, বিল গেটসের ওই বিশাল আয় মিডিয়ানকে এক বিন্দুও নাড়াতে পারেনি। তাই যখন ডেটা সেটে আউটলায়ার থাকার সম্ভাবনা থাকে, তখন মিডিয়ান অনেক বেশি বাস্তবসম্মত একটা চিত্র দেয়। আচ্ছা, মিন আর মিডিয়ান নিয়ে তো কথা হলো। এগুলো সংখ্যাভিত্তিক ডেটার জন্য দারুণ কাজ করে, কিন্তু সব ডেটা তো আর সংখ্যা দিয়ে হয় না, তাই না? যেমন ধরুন মানুষের পছন্দের রং বা আইসক্রিমের ফ্লেভার। এখানে আমরা কি করব? এখানেই কাজে আসে আমাদের তৃতীয় টুল, মোড বা প্রচুরক। মোড হলো একটা ডেটাসেটের মধ্যে সবচাইতে জনপ্রিয় বা সবচাইতে বেশিবার যে মানটা এসছে সেটাই। সহজ কথায় যেটা সবচেয়ে বেশি আছে সেটাই মোড। এই চার্টটা দেখুন। একটা জরিপে মানুষকে তাদের পছন্দের আইসক্রিম ফ্লেভার বলতে বলা হয়েছে। এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি নারকেল ফ্লেভারটা 22 বার এসেছে, যা অন্যগুলোর থেকে অনেক বেশি। সুতরাং এই ডেটাসেটের মোড হল নারকেল।
খেয়াল রাখবেন মোড কিন্তু সংখ্যাটা নয়, মানে 22 নয়, মোড হল ক্যাটেগরিটা, অর্থাৎ নারকেল। মোডের সবচেয়ে বড় শক্তি হল এটাই কেন্দ্রীয় প্রবণতার একমাত্র পরিমাপ যা ক্যাটেগরিক্যাল বা গুণবাচক ডেটার জন্য ব্যবহার করা যায়। আমরা তো আর পছন্দের ফ্লেভারের মিন বা মিডিয়ান বের করতে পারি না, কিন্তু কোনটা সবচেয়ে জনপ্রিয় সেটা মোড দিয়ে সহজেই বলে দিতে পারি। তাহলে আমরা 3টা আলাদা টুল সম্পর্কে জানলাম, কিন্তু আসল প্রশ্ন হল কখন কোনটা ব্যবহার করতে হবে। এই সিদ্ধান্তটা নির্ভর করে আমাদের ডেটা ঠিক কী ধরনের আর তার বিন্যাসটা কেমন তার উপর। এই স্লাইডটা হলো আজকের পুরো আলোচনার একটা সারসংক্ষেপ। দেখুন, যদি আপনার ডেটা সংখ্যাভিত্তিক হয় আর তাতে কোনো আউটলায়ার না থাকে, তাহলে মিন ব্যবহার করা ভালো। যদি ডেটাতে আউটলায়ার থাকে বা ডেটাটা একপেশে বা স্কিউড হয়, তাহলে মিডিয়ান অনেক বেশি নির্ভরযোগ্য। আর যদি আপনার ডেটা হয় ক্যাটেগরিক্যাল মানে গুণবাচক, তাহলে তো মোড ছাড়া আর কোনো উপায়ই নেই। কাজেই এরপর থেকে যখনই কোনো খবর বা রিপোর্টে গড় আয় বা গড় মূল্য বৃদ্ধির কথা শুনবেন, তখন এক মুহূর্তের জন্য থামবেন, নিজেকে প্রশ্ন করবেন ওরা ঠিক কোন গড়ের কথা বলছে, মিন, মিডিয়ান নাকি মোড, আর যে ডেটাটা দেখানো হচ্ছে সেটার জন্য আসলে কোনটা ব্যবহার করা সবচেয়ে যুক্তিযুক্ত ছিল। এই একটা প্রশ্নই আপনাকে ডেটা আর পরিসংখ্যানের দুনিয়াটাকে একদম অন্যভাবে দেখতে সাহায্য করবে। আচ্ছা, আমরা যে প্রতিদিন কত জিনিস ব্যবহার করি, একটা সাধারণ কলম থেকে শুরু করে একটা গাড়ি, কখনো কি ভেবে দেখেছি কিভাবে নিশ্চিত করা হয় যে প্রত্যেকটা জিনিস একই রকম নির্ভরযোগ্য হবে? এর পেছনের রহস্যটা কিন্তু লুকিয়ে আছে স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল বা এসকিউসির বিজ্ঞানের মধ্যে। আজকের এই পর্যালোচনায় আমরা দেখব পরিসংখ্যানের এই দারুণ পদ্ধতিগুলো কিভাবে উৎপাদনের জগৎকে নিয়ন্ত্রণ করে। তো চলুন এই পুরো ব্যাপারটা একটু ডুব দেওয়া যাক। আমরা শুরু করব একেবারে গোড়ার সমস্যাটা দিয়ে, আর তারপর দেখব পরিসংখ্যান কিভাবে এর সমাধান করে। এই বিষয়গুলোই আমরা একে একে দেখে নেব। তো আমাদের প্রথম সেকশনটা হলো নিখুঁত হওয়ার সমস্যা। এখানে আমরা দেখব যে কোনো বড় প্রোডাকশন প্রসেসের আসল চ্যালেঞ্জটা ঠিক কোথায়। প্রশ্নটা খুবই সহজ, কিন্তু এর উত্তরটা অতটা সহজ নয়। কেন প্রত্যেকটা প্রোডাক্ট হুবহু একরকম হতে পারে না? এই মূল প্রশ্নটার উত্তর খুঁজতেই কিন্তু এসকিউসির জন্ম। আসল কথা হলো যে কোনো প্রসেসের মধ্যেই কিছু না কিছু ভিন্নতা বা ভেরিয়েশন থাকবেই। দুটো জিনিস কখনোই একদম একরকম হয় না, আর ঠিক এই জায়গাটাতেই স্ট্যাটিস্টিক্সের খেলা শুরু হয়। দেখুন, এই ভিন্নতা বা ভেরিয়েশন কিন্তু দুই রকমের হয়, আর প্রোডাকশনের জগতে এই দুটোকে আলাদা করে বোঝাটা খুবই জরুরি। প্রথমটা হলো কমন কজ ভেরিয়েশন, মানে একদম স্বাভাবিক র্যান্ডম ব্যাপার। ভাবুন তো, আপনি কুকি বানাচ্ছেন, কোনো দুটো কুকি কি হুবহু একরকম দেখতে হয়? হয় না। এটাই হলো সেই স্বাভাবিক নয়েজ। আর দ্বিতীয়টা হলো অ্যাসাইনেবল কজ ভেরিয়েশন। এটা হলো একটা নির্দিষ্ট সমস্যা যেটা আপনি চিহ্নিত করতে পারবেন। যেমন ধরুন, ওভেনের টেম্পারেচারটাই ভুল সেট করা আছে, আর তার জন্য পুরো ব্যাচের কুকি পুড়ে গেল। এটা একটা সতর্ক সংকেত, যা সঙ্গে সঙ্গে ঠিক করা দরকার। আচ্ছা, আমরা কোয়ালিটি বা গুণমান শব্দটা তো হামেশাই ব্যবহার করি, কিন্তু প্রোডাকশনের জগতে এর মানেটা ঠিক কী? চলুন এবার সেটাই একটু ভেঙে দেখা যাক। কোয়ালিটি মানে কিন্তু সবসময় সবচেয়ে সেরা হওয়া নয়। এর আসল মানে হল নির্দিষ্ট কাজের জন্য উপযুক্ত হওয়া, এবং সেটাও সবচেয়ে সাশ্রয়ী খরচে। যেমন ধরুন, একটা ট্র্যাক্টরের টায়ার আর একটা রেসিং কারের টায়ার, দুটোর কোয়ালিটির মাপকাঠি কিন্তু একদম আলাদা, তাই না? কারণ তাদের উদ্দেশ্যটাই যে আলাদা। এখন গ্রাহকরা তো চায় জিনিসটা যেন ভালো হয়, কিন্তু ভালোর মানে কি? এখানেই আসে স্পেসিফিকেশনের ধারণা। গ্রাহকের এই সাধারণ চাওয়াগুলোকে একদম মাপা যায় এমন টার্গেটে পরিণত করা হয়। যেমন একটা কলমের ক্ষেত্রে তার দৈর্ঘ্য কতটা হবে, তার ডায়ামিটার কত হবে, বা তার নিবটা কোন মেটেরিয়ালের হবে, এগুলোই হলো স্পেসিফিকেশন। এটাই প্রোডাকশনের ব্লুপ্রিন্ট। তো আমরা আগেই দেখলাম যে কোনো কিছুই হুবহু একরকম হয় না, একটু ১৯-২০ হবেই। তাহলে প্রশ্নটা হলো, কতটা ১৯-২০ মেনে নেওয়া যায়? এই যে মোটামুটি ঠিকঠাকের একটা গাণিতিক সীমা, তাকেই বলে টলারেন্স লিমিট। যেমন এখানে বলা আছে একটা হ্যান্ডেলের দৈর্ঘ্য হবে ১২০ সেমি, কিন্তু ২ সেমি কম বা বেশি হলেও চলবে। এটাই টলারেন্স। তাহলে এই যে এত ভিন্নতা, এত টলারেন্স লিমিট, এগুলোকে আমরা রিয়েল টাইমে ট্র্যাক করব কিভাবে? এখানেই আসছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ টুল, প্রসেস কন্ট্রোল চার্ট।
এই কন্ট্রোল চার্টকে বলতে পারেন স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোলের হার্টবিট। এটা কিন্তু শুধু একটা গ্রাফ নয়, এটা হলো একটা চলমান প্রোডাকশন লাইনের ভয়েস। এটা রিয়েল টাইমে বলে দেয় যে প্রসেসটা ঠিকঠাক চলছে নাকি কোথাও কোনো গণ্ডগোল হচ্ছে। এই চার্টের গঠনটা কিন্তু খুবই সহজ। দেখুন, এখানে 3টে মূল লাইন আছে। মাঝখানের সেন্টার লাইনটা হলো আমাদের টার্গেট বা গড় মান, আর ওপরে আর নিচে যে দুটো লাইন দেখছেন, আপার আর লোয়ার কন্ট্রোল লিমিট, এগুলো হলো স্বাভাবিক ভিন্নতা সীমানা। যতক্ষণ ডেটা পয়েন্টগুলো এই দুটো লাইনের মধ্যে ঘোরাফেরা করছে, আমরা ধরে নিই যে সব ঠিক হ্যাঁ। কিন্তু সমস্যাটা শুরু হয় তখনই যখন ডেটা পয়েন্টগুলো আর র্যান্ডম থাকে না। যেমন এই ছবিটায় দেখুন, 7টা পয়েন্ট পর পর একদিকেই যাচ্ছে। এটা একটা ট্রেন্ড। কন্ট্রোল চার্ট সঙ্গে সঙ্গে আমাদের সতর্ক করে দিচ্ছে যে কিছু একটা গণ্ডগোল হচ্ছে। হতে পারে কোনো যন্ত্রাংশ ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে, মানে বড় কোনো সমস্যা হওয়ার আগেই আমরা সেটাকে ধরে ফেলতে পারছি। আচ্ছা, ভাবুন তো, একটা ফ্যাক্টরিতে হাজার হাজার নাট বোল্টও তৈরি হচ্ছে। প্রত্যেকটা ধরে ধরে চেক করা কি সম্ভব? একদমই না। তো এর উপায় কি? এখানেই সংখ্যাবিদ্যা আমাদের একটা দারুণ রাস্তা দেখায়। চলুন সেই বুদ্ধিটা দেখি। এই পদ্ধতির নাম হলো অ্যাকসেপ্টেন্স স্যাম্পলিং। ব্যাপারটা সহজ। ধরুন হাজার হাজার স্ক্রু বা চিপসের একটা বড় লট এসছে। আমরা সবকটা চেক না করে সেখান থেকে র্যান্ডমলি কয়েকটা তুলে নেব। এবার এই ছোট্ট স্যাম্পলটা পরীক্ষা করে যদি দেখি সব ঠিক আছে, তাহলে আমরা ধরে নেব পুরো লটটাই ভালো। আর যদি স্যাম্পলে গড়বড় পাই, তাহলে পুরো লটটাই বাতিল। তবে হ্যাঁ, এই স্যাম্পলিং কিন্তু 100% নির্ভুল নয়। এখানে সবসময় দুটো ঝুঁকি থেকেই যায়। একটা হলো প্রডিউসার্স রিস্ক, মানে লটটা আসলে ভালো ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আপনার স্যাম্পলে খারাপ জিনিস উঠে এলো আর আপনি পুরো লটটা বাতিল করে দিলেন। এতে উৎপাদকের লোকসান। আর উল্টোটা হলো কনজিউমার্স রিস্ক। লটটা আসলে খারাপ, কিন্তু আপনার স্যাম্পলে ভালো জিনিসগুলো উঠে এলো আর আপনি সেটাকে গ্রহণ করে নিলেন। এতে ভোক্তার ঠকে যাওয়ার সম্ভাবনা। এই দুটো ঝুঁকির মধ্যে ব্যালেন্স করাটাই আসল চ্যালেঞ্জ। তাহলে এই ঝুঁকিগুলো ম্যানেজ করা হয় কিভাবে? এই যে গ্রাফগুলো দেখছেন, ওসি, এওকিউ, এটিআই কার্ভ, এগুলো কিন্তু কোনো সাধারণ আঁকিবুকি নয়। ইঞ্জিনিয়াররা এই স্ট্যাটিস্টিক্যাল টুলসগুলো ব্যবহার করে একটা স্যাম্পলিং প্ল্যান ডিজাইন করেন। এমন একটা প্ল্যান যা উৎপাদক আর ভোক্তা দুজনের জন্যই ঝুঁকিটাকে একটা গ্রহণযোগ্য মাত্রায় নিয়ে আসে। পুরো ব্যাপারটাই কিন্তু অঙ্ক কষে করা হয়, কোনো আন্দাজে নয়। এতক্ষণ আমরা বিভিন্ন টুলস আর টেকনিক নিয়ে কথা বললাম, কিন্তু এর আসল ইম্প্যাক্টটা কি? এটা শুধু কিছু চার্ট বা গ্রাফ নয়, এটা আসলে প্রোডাকশনের পুরো দর্শনটাকে বদলে দিয়েছে। চলুন দেখি কিভাবে পরিদর্শন থেকে প্রতিরোধের দিকে এই যাত্রাটা হলো। ওয়াই ফাইগেনবামের এই কথাটা পুরো ব্যাপারটাকে খুব সুন্দরভাবে তুলে ধরে। আগের দিনের ধারণা ছিল জিনিস বানিয়ে ফেলার পর শেষে গিয়ে চেক করে দেখব খারাপ কিছু আছে কিনা। এটাকে বলে ইন্সপেকশন। কিন্তু আধুনিক ধারণাটা হলো গোড়া থেকেই এমন একটা সিস্টেম তৈরি করা যাতে খারাপ জিনিস তৈরিই না হয়। মানে শুধু ভুল খোঁজা নয়, ভুলটাকে প্রতিরোধ করা। এটাই হলো আসল পরিবর্তন। আর এই নতুন চিন্তাভাবনাটা গ্রহণ করার ফলে কি কি সুবিধা হয় দেখুন। কারখানার আবর্জনা বা স্ক্র্যাপ কমে যায়, বড় কোনো সমস্যা হওয়ার আগেই ছোটখাটো ভুল ধরা পড়ে যায়। ফলে প্রোডাকশন বাড়ে আর বারবার মেশিনে অদরকারি অ্যাডজাস্টমেন্ট করতে হয় না। সবচেয়ে বড় কথা, কোম্পানির ওপর থেকে নিচ পর্যন্ত সবার মধ্যে একটা কোয়ালিটি নিয়ে সচেতনতা তৈরি হয়। এটা আসলে শুধু প্রোডাক্ট ভালো করার পদ্ধতি নয়, এটা একটা স্মার্ট ব্যবসা চালানোর উপায়। তো আমরা দেখলাম যে ম্যানুফ্যাকচারিংয়ে কোয়ালিটি কিভাবে কন্ট্রোল করা হয়, কিন্তু একটু ভেবে দেখুন তো, এই যে ভিন্নতা বা ভেরিয়েশন কন্ট্রোল করার ধারণা, এটা আর কোথায় কোথায় কাজে লাগানো যেতে পারে? শুধু কারখানায় কেন? স্বাস্থ্যসেবা, সফটওয়্যার ডেভেলপমেন্ট, এমনকি অর্থনৈতিক পরিষেবা, যেখানে একটা ধারাবাহিক এবং নির্ভরযোগ্য রেজাল্ট দরকার, সেখানে কিন্তু এই নীতিগুলো অমূল্য হতে পারে। এটা আমাদের ভাবতে শেখায় যে জীবনের আরও অনেক ক্ষেত্রে এ ধারণাগুলো আমরা কিভাবে কাজে লাগাতে পারি।